সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া, বরণ করতে প্রস্তুত বিএনপি। আগের মতোই দলের নেতৃত্ব দেবেন বলে আশা। রাজধানীতে নকল ব্র্যান্ডের বিপুল আটা ও চাল জব্দ, আটক এক। সরকারি গুদামের মোড়ক পাল্টে বিক্রির অভিযোগ। ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় অক্সিলারি ফোর্সের নেই প্রশিক্ষণ, সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। ভারতের একপেশে পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা, দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন। বিএসএফ এর বেড়া নির্মাণ, হত্যা, অপহরণে শঙ্কিত লালমনিরহাট সীমান্তের মানুষ। সচেতন করছে বিজিবি ও প্রশাসন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব বিস্তারিত খবরে। লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দলের চেয়ারপারসনকে বরণ করতে নানান প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাদের আশা, দেশে ফিরে আগের মতোই দলের নেতৃত্ব দেবেন তিনি। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আসছেন, তারই অর্থ হচ্ছে যে উনি আগের থেকে ভালো আছেন। সেজন্যই জনগণ অত্যন্ত আশাবাদী এবং উৎসাহী যে তিনি এসে তার যে দল, যে দলের চেয়ারপারসন উনি, তিনি দলকে নেতৃত্ব দিবেন। বিএনপির পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত 11টি নির্ধারিত স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাডাম প্রায় 10 ঘন্টা যে জার্নি করে তিনি আসবেন, সে আসার পরে যদি বাসায় তার পৌঁছাতে আরও 4-5 ঘন্টা লেগে যায়, তাহলে ম্যাডাম শারীরিকভাবে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। এই জায়গাটাকে আমরা মাথায় রেখে আমরা মোটরসাইকেল বহর নিয়ে যাতে কেউ না আসে এবং গাড়ির সামনে কেউ হাঁটবেন না, এবং সামনে একটি আমাদের খোলা জিপের মতো একটা ভ্যানের মতো থাকবে, সেখানে বলা হবে মাইকে যাতে রাস্তাটিকে যাতে কেউ যানজটের সৃষ্টি না করে। ভিড় ও জনদুর্ভোগ এড়াতে সড়কের পাশে দাঁড়ানো সহ দেয়া হয়েছে নানা পরামর্শ। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সকাল 10:30টায় দেশে ফেরার কথা খালেদা জিয়ার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত সিএনজি ও মোটরসাইকেল চলবে, জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময় যান চলাচল বিষয়ে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফুটপাতে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। উত্তরা ও মিরপুরের বাসিন্দাদের এয়ারপোর্ট সড়কের বিকল্প হিসেবে মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশন থেকে ডিওএইচএস হয়ে এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে মিরপুর বেড়ি বাঁধ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। মহাখালী থেকে ময়মনসিংহ টাঙ্গাইলের বাস মিরপুর গাবতলী সড়ক হয়ে চলাচল করবে। এছাড়া সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন সেনানিবাসের রাস্তায় চলতে পারবে। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে 2টি গুদামে অভিযান চালিয়ে প্রায় 26 টন আটা ও 16 টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার রাতের অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল, আটা বিক্রি হতো আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরে সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা। আরকে এন্টারপ্রাইজের ব্যানারে একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে। পরে সেগুলোর মোড়ক পাল্টে নতুন নাম দেয়া হয় নুরানি আটা ও নুরানি চাল, যা সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল। এ বিষয়ে উপস্থিত খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা সুকুশলে নিয়ে আছে বলতেছি আর কি, সব বস্তা নিয়ে আসে নাই, মানে এটা একদিনে কাজ করে না, এটা অনেক দিন ধরে কাজ করেছে বলে ধারণা হচ্ছে আর কি স্যার। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে যৌথ বাহিনী। মোট ৫২৬টা চালের বস্তা এবং হচ্ছে ৩১৬টা হচ্ছে আটার বস্তা। সেটা হচ্ছে যে ৫০ কেজিটি বেশি, ২২টা বস্তা হচ্ছে শুধুমাত্র ২৫ কেজি চালের, বাকি সবই ৫০ কেজি বস্তা। আমরা যাদেরকে মানে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল, তো আমরা এই অভিযান আমাদের চলমান এবং আমরা এই যে নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে, ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে। এছাড়াও সোমবার রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় কাজ করা অক্সিলারি ফোর্স সদস্যরা পাননি কোনো প্রশিক্ষণ, এমনকি পরিচয়পত্র ছাড়া কোনো ব্রিফিংও পাননি ৪২৬ সহায়ক পুলিশ অফিসারের অনেকে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই ফোর্স নিয়ে বড় কিছু করা কঠিন। বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে হারুনুর রশিদ কাজ করছেন ২.৫ বছর ধরে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেওয়া অক্সিলারি ফোর্সের একজন তিনি। জানালেন, ছিনতাই, চাঁদাবাজি বা মাদক সংক্রান্ত তথ্য থানায় জানাতে বলা হয়েছে তাকে, তবে দেয়া হয়নি বিশেষ কোনো প্রশিক্ষণ বা ব্রিফিং। যদি এখানে কোনো প্রকার ঝামেলা বা কিছু হয়, এটার সাথে সাথে আমরা আমার ওই যে অফিসার আছে, আমি সাথে সাথে ওনার জানাম। এরকম মিটিংয়ে আমাদের ডাকা হয় নাই। ডিএমপি বলছে, ঢাকার নানা স্পটে অক্সিলারি ফোর্স কর্মরত ৪২৬ সদস্য রয়েছেন ডিএমপির ৫০ থানার ওসির তত্ত্বাবধানে, আর তারা কাজ করছেন মূলত নিজ কর্মস্থলের আশেপাশে। তারা স্বাধীনভাবে কোনো তদন্ত বা কোনো পুলিশের যে কাজগুলো সেগুলো করবে না, বাট পুলিশের কাজে সহায়তা করবে এবং তাদের সামনে সংগঠিত কোনো অপরাধ নিবারণের চেষ্টা করবে। এই ক্ষেত্রে পুলিশের যে আইনগত ক্ষমতা সেটা তাদের থাকবে, সাথে সাথে তাদের যে জবাবদিহিতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, অক্সিলারি ফোর্সের এসব সদস্যের কাছে বড় কিছু আশা করা অবান্তর। পুলিশ যে স্বপ্ন বা প্রত্যাশা নিয়ে এটি গঠন করেছে তা পূরণ হওয়া বেশ কঠিন। অক্সিলারি ফোর্সের আলাপটা যেদিন থেকে শুরু হয়েছে তার সেই থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ নিজেই স্পষ্ট না যে অক্সিলারি ফোর্সকে কিভাবে তারা সম্পৃক্ত করবে, তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা চায় বা অক্সিলারি ফোর্স বলতে আসলে তারা কাদেরকে বোঝাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে কমিউনিটি ভিত্তিক যে পুলিশিং যে ব্যবস্থা একটাও সফল হয়নি, সেটা বিট পুলিশিং বলুন, কমিউনিটি পুলিশিংয়ের বলুন। এই অক্সিলারি ফোর্সকে কার্যত করতে চাইলে এ প্রশ্নে পুলিশ সদর দপ্তরকে আরও সুস্পষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়ে তদন্ত হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসেবে শেখ হাসিনা গণমাধ্যমকে ব্যবহার করেছেন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা পর্যালোচনার আশ্বাস দেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার সাংবাদিক ও তাদের স্বজনরা। বলেন, গণহত্যায় জড়িত অনেক পুলিশ গ্রেপ্তার হয়নি এখনো।
ওই মুহূর্তে আমাদের সেমিনারে জানানো হয় 15 বছরে 61 জন সাংবাদিক খুন হয়েছেন, সর্বোচ্চ 8 জন নিহত 2024 সালে। 1.5 দশকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে দেশ, তবে এবছর এগিয়েছে 16 ধাপ। গণমাধ্যমের দুর্দশার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারই দায়ী বলেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার অনুরোধ, আমি নিজেও কিন্তু এখনো আসামি। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। একই ব্যক্তি বা দল বছরের পর বছর, যুগের পর যুগ, দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আর্থিকভাবে স্বনির্ভর না হলে গণমাধ্যমের স্বাধীনতা আরও বিপন্ন হবে। তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। তথ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে 266টি মামলার মধ্যে 74টি হয়রানির এবং 29টি ব্যক্তিগত কারণে করা হয়। ট্রাইব্যুনালে 4টি মামলায় আসামি কয়েকজন। তথ্য উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা পর্যালোচনা হবে। পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। উপদেষ্টা বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থানকে আন্দোলন লেখে, যা কাম্য নয়। সরকার কোনো সংবাদ মাধ্যমকে মব সন্ত্রাসের শিকার হতে দেয়নি বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে গাজীপুরের বাসন থানায়। সোমবার সন্ধ্যায় 100 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন দলটির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার। রোববার আটক করা 54 জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাতের গাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন। এতে কাজ ভেঙে হাত কেটে যায় এনসিপি নেতার। এরপরই নগরীর চান্দনা চৌরাস্তা থেকে 54 জনকে আটক করে পুলিশ। হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় 100 জনের নাম সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এনসিপির গাজীপুর সদরের আহ্বায়ক আলামিন খন্দকার। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তার। পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে একাধিক টিম কাজ করছে। রোববার রাতে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাসন থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বর্তমানে তদন্তাধীন আছে। ঘাতক বা যারা অরাজক পরিস্থিতি করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এই হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর, গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বেইলি রোডে 18 তলা একটি ভবনের বেসমেন্টে আগুন পুড়ে গেছে। ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ভবনটিতে সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত 8:30টার দিকে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সোমবার সন্ধ্যার দিকে আগুন লাগে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে। মুহূর্তেই 6 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে একে একে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শী ও ভবনের বাসিন্দারা জানান, বেসমেন্টে বিস্ফোরণের শব্দের পরই ছড়িয়ে পড়ে আগুন। কারেন্টের যে মেন অফিসটা, এখান থেকে আগুন ধরছে। কিছুক্ষণ পর 3-4টা ব্লাস্ট হয়েছে, বিকট আওয়াজ আর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। যে এক পাশে আগুন লাগছে, এই পাশ দিয়ে নামেন, তখন আমরা এই পাশের অবলম্বন করে আমরা এই পাশ দিয়ে নামতে পারছি। তো স্টাফকে আমি বলছি যে বের হয়ে যাও, সে দ্রুত বের হয়ে গেছে, কিন্তু সে অসুস্থ, এখন হাসপাতাল ভর্তি আর কি। ফায়ার সার্ভিস বলছে, ভবনের ছাদ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 18 জনকে।
নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন আটকে পড়া সবাই। 1 ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কোজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। 18 তলা ভবনটির বেসমেন্টের পার্কিং এরিয়া এবং বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। তবে 6 তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়লেও সেখানে আগুন পৌঁছায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে সন্দেহ, তবে প্রকৃত কারণ নির্ণয়ে তদন্তের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একপেশে পদক্ষেপের কারণে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। সোমবার রাতে টেলিফোনে কথোপকথনের তথ্য দিয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাস। এ সময় মোহাম্মদ ইসহাক দার অভিযোগ করেন, সিন্ধু নদ চুক্তি স্থগিত করে ভারত স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ করেছে। পাকিস্তানের দাবি, বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই অঞ্চলের উত্তেজনা কমাতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। দূতাবাস আরও জানিয়েছে, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে। লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ, গুলিবর্ষণ, হত্যা, নির্যাতন ও অপহরণের ঘটনায় শঙ্কায় এলাকাবাসী। বিএসএফ এর আগ্রাসী অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে সীমান্ত এলাকার কৃষিকাজ। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিরোধ এড়াতে স্থানীয়দের সীমান্তের নিয়মকানুন সম্পর্কে সচেতন করছে প্রশাসন ও বিজিবি। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং গুলিবর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। সীমান্ত পেরিয়ে গরু বা পণ্য আনার অভিযোগ তুলে প্রায় ঘটছে বিএসএফ এর অনুপ্রবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এর ভুক্তভোগী হচ্ছেন নিরীহ গ্রামবাসীরাও। আমরা সঠিকভাবে মাঠে কাজ করতে পারতেছি না এবং 0 পয়েন্টে 5টার পরে যাওয়ার সমস্যা হচ্ছে। ওপারে যাইতে পারি না, আমরা আবাদও ঠিক মতো করতে পারি না। গত 2 এপ্রিল সীমান্ত এলাকায় চা বাগানে ছবি তুলতে গেলে 2 জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির প্রতিবাদে সেদিনই তাদের ফেরত দেওয়া হয়। 17 এপ্রিল হাতিবান্ধা সীমান্তে ঘাস কাটার সময় স্থানীয় হাসিবুল ইসলামকে গুলির পর তুলে নিয়ে যায় বিএসএফ। এসব ঘটনায় গোটা লালমনিরহাট সীমান্তে আতঙ্কিত মানুষ। আমাদের অনেক ক্ষেত খামার আছে, হ্যাঁ, ওদের দেখলে কেন আমরা সরিয়েছি। আমরা খেতে কাজ করতে গেলে ওরা অনেক অত্যাচার করে এবং আমাদের অনেক গুলিদুরও করে। আমরা ওই জন্য এখন খুব ভয়ে থাকি বর্তমান। এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য না দিলেও বিভিন্ন ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি। পাশাপাশি সীমান্তে 3 ফুটের বেশি লম্বা ফসল আবাদ না করা এবং সীমান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করছে বিজিবি ও জেলা প্রশাসন। কৃষি অফিসের মাধ্যমে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, আমাদের এখানকার আইন শৃঙ্খলার মিটিংয়ে, তারপর আমাদের কোর কমিটির মিটিং হয়, সেগুলোতে আমরা মানুষকে, কৃষকদেরকে সচেতন করি। রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ। গত 5 বছরে 280 কিলোমিটার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন 19 বাংলাদেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মোহাম্মদ সাকিবের। এর আগে রোববার রাতে উপজেলার বাইক ইউনিয়নের মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সাকিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়। স্বজনরা বলছেন, সীমান্ত এলাকায় বেড়াতে গিয়েছিলেন সাকিব। তবে প্রশাসন বলছে দুজনই চোরা কারবারের সঙ্গে জড়িত। ঘুরতে গেছে, যাওয়ার পরে বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা বিএসএফ চলে গেছে। তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। ঢাকার ধামরাইয়ে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক জুবায়ের আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খরারচর এলাকা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটি খরারচর এলাকার একটি মাদ্রাসার ছাত্রাবাস থেকে 3য় শ্রেণীতে পড়াশোনা করতেন। প্রতিদিনের মতো রোববার রাতে সে ছাত্রাবাসে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহমদ শিশুটিকে তার কক্ষে নিয়ে বলাৎকার করে।
পরের দিন বাড়ি গিয়ে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনার কথা জানালে তার মা বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। রোববার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জুবায়ের আহমদকে আজ আদালতে তোলা হবে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে উদ্ধার করি। পরবর্তীতে আমরা উক্ত আসামিকেও অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ইতিমধ্যেই আমরা মামলা গ্রহণ করেছি। আর আসামিকে কোর্টে সোপর্দ করা হবে। 5 মাস ধরে ঝুলে আছে 43তম বিসিএস এর 227 প্রার্থীর গেজেট। সরকার থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট হয়নি। দাবি আদায়ে 1 সপ্তাহ ধরে অনশন করছেন বঞ্চিতরা। এতে 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 43তম বিসিএস এর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে 2023 সালের 26 ডিসেম্বর 2163 জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। ভেরিফিকেশন শেষে 99 জনকে বাদ দিয়ে গত বছরের 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবার 30 ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত 2163 প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত 227 জন সহ 267 জনকে বাদ দিয়ে 1896 জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 5 মাস ধরে এসব প্রার্থী তাদেরকে গেজেটভুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার 1 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন প্রার্থী। নিউজ হচ্ছে বা এত কিছু হচ্ছে, তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কনসার্ন পাই নাই। শুধুমাত্র আশাই দেওয়া হয়েছে, কিন্তু আশার কোনো বাস্তবায়ন তো নাই। গেজেট বঞ্চিতরা বলছেন যারা নির্দোষ তাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। বিসিএস হওয়ার পরে চাকরিতে যোগ দিতে না পারায় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। তাদের গেজেট নিশ্চিত করা এবং সরকারি চাকরির যে ভেরিফিকেশন নীতিমালা আছে সেটি স্বচ্ছ করা। 2-3 কর্মদিবসে যে কাজটা হয়ে যায় সেই কাজটা আজকে 4 মাস পেরিয়ে 5 মাসেও হচ্ছে না। আমাদের নিজেদের গেজেট ফিরে পাওয়ার জন্য আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। শিক্ষকরা বলছেন নিরপরাধদের চাকরি থেকে বঞ্চিত করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। কোনো লিগ্যাল গ্রাউন্ড ছাড়া, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া যারা এত বছর ধরে এত সাধ্য সাধনার পর একটা সরকারি চাকরি পেল, তাদেরকে এই ধরনের অন্যায়ভাবে বঞ্চিত করা, এটা আমার কাছে মনে হয় একটা অমার্জনীয় অপরাধ। এদিকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর প্যাথোলজিক্যাল স্যাম্পল বা জৈব নমুনা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে সরকারের অনুমোদন লাগবে। সোমবার এই বিষয়ে নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। আর্থিক অনিয়ম আর নাগরিকদের জৈব বৈশিষ্ট্য চুরির শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা দেশেই হয়। এসব পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার আছে কয়েক হাজার, তবে বেশিরভাগেরই পরীক্ষার মান নিয়ে আছে প্রশ্ন। এজন্য ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের উন্নত চিকিৎসায় রোগীর নমুনা পাঠাতে হয় দেশের বাইরে। এসব নমুনা পাঠাতে সরকারের অনুমোদন নেওয়া হয় না, তাই কারা কিভাবে পাঠায় সেই তথ্য জানে না সরকার। এই প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি। আমাদের জনগণের কোনো নিজস্ব কোনো স্যাম্পল বিদেশে গবেষণা কাজে চলে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই। এই কারণে বলেছে যে আমরা এই সকল স্যাম্পল যদি পাঠাতে হয় তাহলে বৈধ অনুমতি পত্রের মাধ্যমে পাঠাতে হবে। সেই অনুমতি পত্রের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত, অনুমতির সঙ্গে আমাদের বাংলাদেশ ব্যাংক জড়িত, অনুমতির সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো জড়িত। আমি মনে করি সবার সঙ্গে কথা বলে বৈধ অনুমতির মাধ্যমে পাঠাতে হবে। নির্বিচারে বিদেশে নমুনা পাঠালে দেশের জন্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে অনুমোদন নিতে গিয়ে রোগীরা যেন ভোগান্তিতে না পড়েন খেয়াল রাখার তাগিদ তাদের। যে এ ব্যাপারে একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি হওয়া উচিত, কারণ এর কোনো ঝুঁকি জড়িত থাকে এবং বায়োলজিক্যাল স্যাম্পল জড়িত সাথে আমাদের জেনেটিক যে প্রবণতা বা আমাদের যে জেনেটিক বৈশিষ্ট্য সেগুলো পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সুতরাং সেটা কিন্তু নিরাপত্তা ঝুঁকি তৈরি করে দেশের জন্য। দেশের বাইরে নমুনা পাঠাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের এককভাবে অনুমোদন নেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাথারবাড়ি বন্দরের জন্য ২৭ কিলোমিটার সংযোগ সড়কে খরচ হচ্ছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। গত সরকারের আমলে জাইকার অর্থায়নে নেওয়া এই প্রকল্পের প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে রেকর্ড ৪৭৬ কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, G2G চুক্তিতে দ্বিপাক্ষিক ঋণের শর্তের বেড়াজালি মূল কারণ। ঠিকাদার, পরামর্শক নিয়োগে প্রতিযোগিতার অভাবে বেড়েছে খরচ। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরকে কক্সবাজারের সঙ্গে যুক্ত করতে ২৭.২ কিলোমিটার সড়ক তৈরি করা হচ্ছে, যার ২৬ কিলোমিটারই হবে ২ লেনের। তবে কিলোমিটার প্রতি ব্যয়ের পরিমাণ পৌনে ৫০০ কোটি টাকার বেশি। দেশের প্রত্যন্ত অঞ্চলে জমি অধিগ্রহণে বড় অঙ্কের খরচ না হলেও সড়কটির নির্মাণ ব্যয় ঢাকা ভাঙা ৪ লেনের এক্সপ্রেসওয়ের চেয়ে ২.৫ গুণ, দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় প্রতি কিলোমিটারে ব্যয় ৪ থেকে ৫ গুণ। এটা তো এক্সপ্রেসওয়ে ক্যাটাগরিও হচ্ছে না, কোনো একটা অংশ ২৬ কিলোমিটারের মধ্যে ২ লেনেরই থাকছে। হতে পারে এখানে ক্রস ড্রেনেজ স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি বেশি, সেই কারণেই কিন্তু এক্সরবিটেন্টলি এই পরিমাণ খরচটা আসা উচিত না। দুদফা সময়ের সঙ্গে প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ১২,৯৪২ কোটি টাকা, যার ৯,৩৯৭ কোটি টাকাই জাপানি সংস্থা জাইকার ঋণ। পর্যবেক্ষকরা বলছেন, G2G ঋণ সহজ শর্তের মোড়কে একরকম ফাঁদ। তাদের মতে, সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী জাইকার প্রকল্পে পুনরায় নিলামের সুযোগ থাকে না, অংশ নেয় কেবল জাপানের ঠিকাদার, পরামর্শক সিন্ডিকেট। যদি 15%-এর বেশি চলে আসে আমাদের পিপিআর গাইডলাইন অনুযায়ী, আমরা কিন্তু রিটেন্ডারে চলে যাই যৌক্তিকী করার জন্য। এই জাইকার প্রজেক্টে তাও করা যায় না, তো যার ফলে হয় কি, খরচগুলি টেন্ডার স্টেজেই কিন্তু রেটটা অনেক বেশি হয়ে যায়, যেহেতু রিটেন্ডার করা যাচ্ছে না এবং এটা কম্পিটিটিভ একটা বিডিং হচ্ছে না। পাশাপাশি এর ওভারহেডগুলি অনেক বেশি। সহজ শর্তে ঋণ নিতে গেলে তার সাথে কিছু কনসালটেন্টের বোঝাও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা যদি বলি নেব না, আমাদের নিজেদেরই আছে, তাহলে বড় প্রজেক্টটাই আর নিও না। ভবিষ্যতে যৌক্তিক খরচে বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দ্বিপাক্ষিক ঋণের পরিবর্তে এডিবি, বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থার ঋণ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে উৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ৬ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষকের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়া এসব বিদ্যালয় ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে বরাদ্দ পেলে দ্রুত ভবনের মেরামত করা হবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। বরিশাল নগরীতে দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এখন জরাজীর্ণ হয়ে পড়েছে ছাদ। ২০১২ সালে ৩টি শ্রেণীকক্ষ পরিত্যক্ত ঘোষণা করেছে এলজিইডি। তারপরও বাধ্য হয়ে সেখানেই চালাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রাকৃতিক বিপর্যয় আসলেই আমরা কিন্তু আমাদের শিশুদেরকে নিয়ে মাঠে চলে যেতে হয়। আকাশে যদি মেঘ করে তখন আমরা বাচ্চাদের নিয়ে ছুটে নিরাপদে কোথায় থাকবো সেই টেনশনে আমরা থাকি। দুর্যোগ তো অনেক বড় ব্যাপার। বর্ষা সবসময় পানি পড়ে, পানি ছাদ চুয়ে পানি পড়ে। একই পরিস্থিতি নগরীর সাগরদীর রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রায় খসে পড়ে ছাদের পলেস্তরা। এতে বিভিন্ন সময় শিক্ষক সহ অনেকেই আহত হয়েছেন। একটা ভীম এবং ওয়াল ভেঙে ভেঙে পড়ছে, এতে বাচ্চা আহত হচ্ছে, শিক্ষক আহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সন্তানের শিক্ষার চেয়ে সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত অভিভাবকরা। আমরা বাসায় বাচ্চাদের এখানে রাখি, যখন বাসায় যাই তখন অনেক টেনশন থাকে। ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এটা মেরামত করার অবশ্যই দরকার। আমরা বাসায় নিশ্চিন্তে বসতে পারি না, কারণ এই জায়গা ঝুঁকিপূর্ণ, কখন কি হইতে পারে। বিদ্যালয় ভবনের দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত সংস্কার ও মেরামতের আশ্বাস প্রাথমিক শিক্ষা উপপরিচালকের। ঝুঁকিপূর্ণ বিদ্যালয় যে সকল উপজেলার অধীন সেই তালিকাগুলো অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি আগামী PDB 5-এ এই সকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের জায়গায় পুনঃ ভবন প্রতিষ্ঠা হবে। বরিশাল বিভাগের ৬ জেলায় ৬,২৪১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪৬টিতে শিক্ষা কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নির্মাণের 4 বছর পরও জনবলের অভাবে চালু হয়নি সিরাজগঞ্জে মুলিবাড়িতে নির্মিত ট্রমা সেন্টার। ফলে অযত্ন অবহেলায় পড়ে আছে হাসপাতালটি। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে অনেক যন্ত্রপাতি, ট্রান্সফরমার। দ্রুত ট্রমা সেন্টারটি চালু করার দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ি রেল ক্রসিং ঘেঁষে 4 বছর আগে নির্মিত হয়েছিল ট্রমা সেন্টার। মূলত ঢাকা, রাজশাহী, রংপুর মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি নির্মাণ করা হয়, কিন্তু জনবলের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে চুরি হয়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমার, অবহেলায় নষ্ট হচ্ছে ভবন, আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জাম। এই ট্রমা সেন্টারটা চালু হলে আপনার এই লোকগুলা আপাতত প্রাথমিক যে চিকিৎসাটা পাওয়ার পাবে। অতি তাড়াতাড়ি চালু হোক, আমরা এটাই চাই। জেলা স্বাস্থ্য বিভাগের চাহিদায় স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করা হয়, অথচ জনবল নিয়োগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে ট্রমা সেন্টারটি চালু করার জন্য কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। মুলিবাড়ি, সিরাজগঞ্জ, ধামরায় একটা, আর হচ্ছে সিরাজগঞ্জে, মুন্সিগঞ্জে একটা, মুন্সিগঞ্জে আর একটা, আর হচ্ছে ৮,০০০। এই 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। ট্রমা সেন্টারটি 2018 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2020 সালে শেষ হয়। এতে খরচ হয় প্রায় 11 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 150 বছরেও নির্মাণ হয়নি চাঁদপুরের পুরান বাজারে শ্রমিকদের জন্য পণ্য ওঠানামার আধুনিক ঘাট। পণ্য ওঠানামা করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। 5 বছরে মারা গেছেন 3 শ্রমিক, আহত অর্ধ শতাধিক। ঘাটে শ্রমিকদের সুবিধা ও অবকাঠামো উন্নয়নে চেম্বার অফ কমার্স আবেদন করলে দাবি পূরণের আশ্বাস বিআইডব্লিউটি এর। পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরান বাজার। বিভিন্ন পণ্যবাহী কার্গো ও ট্রলার থেকে মালামাল মাথায় নিয়ে নামতে হয় শ্রমিকদের। ব্যবসায়ীরা বলছেন প্রায় 150 বছরেও শ্রমিকদের জন্য ঘাটের অবকাঠামো উন্নয়ন হয়নি। নেই পণ্য উঠানামার ঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, পণ্য চুরি রোধের ব্যবস্থা। বস্তা নিয়ে কাঠের টুকরো পার হয়ে গুদাম ঘরে যেতে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। সিঁড়ির থেকে পয়রা আমি নিচে পয়রা মনে করেন তারা ধরে রয়েছে, তো ওখানে মানুষের ধরে মনে করে উঠাইছে। আমাদেরকে ঘাট কেউ করে দেয় না, না দেয় মালিক সমিতি, না দেয় আপনার চেম্বার অফ কমার্স, না দেয় আইডব্লিউটি। শ্রমিকদের কথা চিন্তা করে পণ্য উঠানামার জন্য আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি ব্যবসায়ীদের। পণ্য এখানে লোড হয়, আনলোড হয় এর বড় রাস্তার মাথায়, তখন শ্রমিকদের জন্য কাজটা খুব সহজ হয়, কারণ সরাসরি এখানে একটা জেটি স্থাপন হলে টার্মিনালের মতো, তখন এখানে ওই শ্রমিকরা সরাসরি পণ্য এখানে রাখতে পারে। ব্যবসায়ীরা ঘাটের অবকাঠামো উন্নয়নের আবেদন করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। কোন দ্বারা ব্যবহার না করে হয়তো পার্শ্ববর্তী কোনো জায়গা দিয়ে ব্যবহার মালামাল ওঠানামা করে, তারপরেও তারা যদি এখন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেম্বার অফ কমার্স যদি চায় যে তাদের সুবিধা অবকাঠামো দেওয়ার জন্য, তারা আমাদের কাছে আবেদন করলে আমরা ব্যবস্থা দেখব। বস্তা নিয়ে ওঠার সময় 2019 সালে খোকন ও জাকির এবং 2023 সালে শ্রমিক কলন্তর মিয়ার দুর্ঘটনায় মারা যান। বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশত শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়। দিনপঞ্জি অনুযায়ী সোমবার প্রথম দিনে পাড়া হয় গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম। এবার উৎপাদন ভালো হওয়ায় খুশি চাষিরা। আর সপ্তাহখানেক পরে 70 টন আম বিদেশে রপ্তানি হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হলো এবারের মৌসুম। প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী সোমবার সকালে সাতক্ষীরার সদর উপজেলার ফিংরি এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। দেশ বিদেশে সাতক্ষীরার আমের চাহিদা থাকায় দিনে দিনে বাড়ছে আমের চাষ। গুণগত মান বজায় রাখতে আম চাষিরা ছিলেন তৎপর। এবার উৎপাদন ভালো হওয়ায় খুশি চাষিরা। আমরা বাইরে যদি রপ্তানি করতে পারি তাহলে মনে করেন আমরা চাষিরা একটু লাভবান হবো বেশি। অফিসার আছে, তিনি যেভাবে আমাদের পরিচালনা করতে বলেছেন আমরা সেভাবে পরিচালনা করে আমরা সুন্দর করে তুলেছি। পূর্ণ কেমিক্যালের ছোঁয়া ছাড়াই অনলাইন অফলাইনে সাতক্ষীরার সুমিষ্ট আমগুলো সারা দেশে পৌঁছে দেব। চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে 70 টন আম
বিদেশে রপ্তানি হওয়ার আশা কৃষি কর্মকর্তাদের। আবহাওয়াজনিত কারণে আমাদের সাতক্ষীরা আমটা অত্যন্ত সুন্দর আছে, ভালো আছে, মানসম্মত আছে। এখানে আমরা একটা এস্টিমেট আমাদের আছে যে আমরা এখানে প্রায় 400 কোটি টাকার বাণিজ্য এখানে হয়ে থাকে মাত্র 25 থেকে 30 দিনে। আমাদের এবছর প্রায় 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা আছে। জেলার 5000-এর বেশি বাগানে 4100 হেক্টরের বেশি জমিতে হয়েছে আম চাষ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 টন। আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি পাড়ার তারিখ নির্ধারণ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।